সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছিল ভারতীয় দল, কিন্তু যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। গত বছরের নভেম্বরে প্রবল শক্তিশালী ইরানকে 2-1 গোলে অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারতকে তোলার পর থেকেই কোচ বিবিয়ানো ফার্নান্দেজের পাখির চোখ বিশ্বকাপের মূল পর্বে খেলা। সৌদি আরবের জেদ্দায় অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া। কিন্তু নিরাপত্তার কারণে উত্তর কোরিয়ার নাম প্রত্যাহার করা শেষ 8-এ ওঠার লড়াই এখন ত্রিমুখী। গ্রুপ পর্বে একটা ম্যাচে জিতলেই অনূর্ধ্ব-17 বিশ্বকাপের মূল পর্বে প্রথমবার যোগ্যতা অর্জনের মাধ্যমে পৌঁছে যাবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা 6 মে, 4 দিন পরে প্রতিপক্ষ উজবেকিস্তান। ভারত কি পারবে অনূর্ধ্ব-17 বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করতে? এবার থেকে ফিফা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণ করতে পারবে আফগানিস্তান মহিলা উদ্বাস্তু ফুটবল দল। এতদিন আফগান উইমেন ইউনাইটেড নামে ফিফা স্বীকৃত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত তারা, তবে ফিফা ছাড়পত্র দেওয়ায় এবার থেকে আফগানিস্তান নাম নিয়ে খেলতে পারবে তারা। 2018 সালে শেষবার কোন প্রতিযোগিতায় নেমেছিল আফগানের মহিলা এই ফুটবল দল। এরপর 2021 সালে তালিবান ক্ষমতা দখলের পর ভেঙে দেওয়া হয়েছিল সেই দল। তারপর থেকে প্রাণ বাঁচাতে দেশের বাইরেই রয়েছেন মহিলা ফুটবলাররা। এদের বেশিরভাগ খেলোয়াড়ই থাকেন অস্ট্রেলিয়ায়, সেখানে বিভিন্ন ক্লাবে তারা খেলেন। ফিফার এই অনুমতি পাওয়ার পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সে দেশের মহিলা ফুটবলাররা। আফগানিস্তানের প্রাক্তন মহিলা ফুটবল অধিনায়ক খালিদা পোপাল বলেন, সদিচ্ছা থাকলে সবই সম্ভব। ক্রিকেটের ডায়েরি। শেষ মুহূর্তেই টুইস্ট, কাল সোমানি নন, রাজস্থান রয়্যালসের মালিকানা যাচ্ছে মিত্তাল গোষ্ঠী এবং আদার পুনাওয়ালার সংস্থার হাতে। 15,600 কোটি টাকা বৈভবদের ফ্র্যাঞ্চাইজি মালিকানা কিনে নিল দুই গোষ্ঠীর সম্মিলিত কনসোর্টিয়াম। তাৎপর্যপূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজির নতুন বোর্ডের সঙ্গে যুক্ত থাকবেন নতুন মালিক মনোজ বাদালেও। দিন কয়েক আগেই রাজস্থান রয়্যালস কেনার জন্য 16,000 কোটি টাকার অফার দিয়েছিল কলম্বিয়া প্যাসিফিক ক্যাপিটালস পার্টনার্স। সেই অফার ফিরিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসের বর্তমান বোর্ড। জানা যাচ্ছে ওই সংস্থার মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া ও অন্যান্য জটিলতা পছন্দ হয়নি রাজস্থানের। আইপিএলে টানা তৃতীয় জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে সহজেই হারিয়ে দিল তারা। আর এই ম্যাচে বল হাতে নজির গড়লেন স্পিনার সুনীল নারিন। আইপিএল এর ইতিহাসে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে 200 উইকেট নিলেন তিনি। হায়দ্রাবাদের বিপক্ষে বল হাতে 31 রানে 2 উইকেট নিয়েছেন নারিন। এর ফলে আইপিএল এর মঞ্চে তৃতীয় বোলার হিসেবে তিনি এই নজির স্পর্শ করলেন। 2025 সালের নিলামে প্রায় 27 কোটি টাকা দিয়ে ঋষভ পান্তকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। স্বাভাবিকভাবে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন তিনি, কিন্তু মৌসুম বদলালেও আইপিএল এর মঞ্চে ব্যাট হাতে সাফল্য পাননি। 2 মৌসুম ধরে কার্যত ব্যর্থ তিনি, ফলে আইপিএল এর মঞ্চে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না লখনৌ। তবে অধিনায়ক ব্যর্থ হলেও তার পাশেই দাঁড়িয়েছেন দলের বোলিং কোচ ভরত অরুণ। জানিয়েছেন একটা ভালো ইনিংস সবটা বদলে দিতে পারে। বর্তমান পয়েন্ট তালিকায় একদম শেষে লখনৌ। এই পরিস্থিতিতে নকআউটে ছাড়পত্র পেতে গেলে বাকি সমস্ত ম্যাচ জেতা ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। তবে দল ব্যর্থ হলেও অধিনায়ককে নিয়ে খুব একটা চিন্তিত নন লখনৌ ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক টি20 থেকে অবসর নিয়েছেন তিনি, কিন্তু আইপিএলে তার ব্যাটিং দেখলে তা বোঝা মুশকিল। দুরন্ত ফর্মে রয়েছেন হেনরিক ক্লাসেন। এই পরিস্থিতিতে তাকে অবসর ভেঙে জাতীয় দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। 2024 সালে টি20 বিশ্বকাপের ফাইনালে উঠেও ভারতের কাছে হারতে হয়েছিল। সেই ম্যাচেও ক্লাসেন প্রায় একাই দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দিয়েছিলেন। 2027 সালেও তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করেন পিটারসন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকা কোনোদিন বিশ্বকাপ জেতেনি, ওদের উচিত ক্লাসেনকে ফোন করা, ওর অবসর নিয়ে আবার দলে ফেরত আনা, কারণ পরের বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ, সেখানে ক্লাসেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। জয়পুরে সোয়াইমান সিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন রাজস্থান রয়্যালসের দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডোনোভান ফেরেরা। 6 নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে মাত্র 14 বলে অপরাজিত 47 রানের একটি টর্নেডো ইনিংস খেলেছেন। 2টি 4 এবং 6টি বিশাল ছক্কা আছে সেই ইনিংসে। এই বিধ্বংসী ব্যাটিং এর মাধ্যমে তিনি স্পর্শ করলেন কিংবদন্তি ইউসুফ পাঠানের এক অনন্য রেকর্ড। আইপিএল এর ইতিহাসে রাজস্থান রয়্যালসের হয়ে 6 নম্বরে বা তার নিচে ব্যাটিং করতে নেমে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার নজির ছিল একমাত্র ইউসুফ পাঠানের দখলে। মহিলাদের টি20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল ভারত। আগামী 12 জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রত্যাশা মতোই ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন বাংলার উইকেট রক্ষক রিচা ঘোষ। এদিকে প্রথমবারের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন পেসার নন্দিনী শর্মা। ডব্লিউপিএল এ ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন তিনি। চোটের জন্যই আগেই বাদ পড়েছিলেন অলরাউন্ডার অমনজোত কৌর। পাশাপাশি দলে থেকে গিয়েছেন অনুষ্কা শর্মা, উমা ছেত্রী, প্রতিকা রাওয়াল এবং হারলিন দেওলরা। ঘোষিত এই দলই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজ খেলবে। খেলা
পরের খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। মাত্র 1 পয়েন্টের জন্য গতবার লিগ খেতাব হাতছাড়া হয়েছিল ইন্টার মিলানে। সেই হতাশা ছেড়ে ফেলে চলতি মরশুমে লিগের 3টি ম্যাচ বাকি থাকতে সিরিয়ে চ্যাম্পিয়ন লাউতারো মার্তিনেজরা ঘরের মাঠে পারমাকে 2-0 গোলে হারায় মিলানের ক্লাব। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন মার্কাস থুরাম এবং হেনরিক মাখতারিয়ান। এই জয়ের সুবাদে ইন্টার মিলানের সঙ্গে 35 ম্যাচে 82 পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি, তাদের পয়েন্ট 70। আসন্ন বিশ্বকাপে নেইমার খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান তারকা এই মুহূর্তে নিজেকে ফিট করে তোলায় ব্যস্ত, কঠোর পরিশ্রম করছেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার জানিয়েছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে তারাই সুযোগ পাবে যারা সম্পূর্ণ ফিট। স্বপ্ন দেখা থেকে এতটুকু সরছেন না ব্রাজিল তারকা নেইমার। দেশের হয়ে 2026 বিশ্বকাপে মাঠে নামবেন, এটাই তার কাছে একটা স্বপ্ন। কথায় বলে স্বভাব যায় না মূলে। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং তেমনই এক চরিত্র। বছর 3 আগে মহিলা কুস্তিগীরদের হেনস্থা করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তোলপাড় হয়েছিল গোটা দেশ। বিচার চেয়ে পথে প্রতিবাদে নেমেছিলেন জাতীয় ও আন্তর্জাতিক কুস্তিগীররা। সেই মামলা এখনো বিচারাধীন। এই আবহে দীর্ঘদিনের নীরবতা ভাঙলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। অভিযোগে কেন্দ্র রয়েছে ট্রায়াল ভেন্যু। তার অভিযোগ, এতদিন একথা প্রকাশ্যে না বললেও এবার বিশেষ কারণবশত একথা বলতে বাধ্য হচ্ছেন। নিজের সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় ভিনেশ বলেছেন, ব্রিজভূষণের উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রায়ালে আয়োজন করা হয়েছে, সেটিও তার ব্যক্তিগত কলেজে। ভিনেশের বক্তব্য, ও নিজের কলেজে প্রতিযোগিতা হচ্ছে, সেখানে সব পরিশ্রমী ক্রীড়াবিদ ন্যায্য সুযোগ পাবে, এটা বিশ্বাস করা কঠিন। তার সরাসরি অভিযোগ, কোন রেফারি ম্যাচ পরিচালনা করবে, কে কত পয়েন্ট পাবে, সবকিছুই ব্রিজভূষণ এবং তার লোকজন নিয়ন্ত্রণ করবে। সরকার ও মন্ত্রক চুপ করে দেখছে। মাদ্রিদ ওপেন ফাইনালে দুরন্ত জয়ে শিরোপা জিতলেন ইয়ানিক সিনার। মাত্র 57 মিনিটে এক পিচের লড়াইয়ে 6-1, 6-2 ব্যবধানে আলেকজান্ডার জভেরেভকে সহজেই হারালেন তিনি। ম্যাচের শুরু থেকে নিজের দাপট বজায় রেখেছিলেন ইতালীয় তারকা। এই জয়ের ফলে নতুন রেকর্ড গড়লেন সিনার। টেনিস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা 5টি মাস্টার্স খেতাব জয়ের নজির গড়লেন, যা আর কোনো খেলোয়াড়ের নেই। পাশাপাশি মরশুমে প্রথম 4টি মাস্টার্স জেতার কৃতিত্ব অর্জন করলেন সিনার। ভারতীয় ক্রিকেট একাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে নৃত্য শিবির বসছে, খেলাটেলা চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটার থেকে কোচ সবাইকে একত্রিত করা হচ্ছে। মুশকিল হলেও শুধু শিবির করতে হবে বলে সেন্টার অফ এক্সেলেন্সে পড়ে নেই দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সফল কোচেরা। সেই মিশনের নাম স্পেশাল 25, বাংলায় স্পেশাল 25। পুরো বিষয়টা কি? সরকারিভাবে প্রজেক্টটা হলো দেশের ইমার্জিং স্কোয়াড তৈরি করা, যারা লাল বলে ক্রিকেটে তুখর হবেন। কিন্তু শুধুই জনা কয়েককে নিয়ে সেই স্কোয়াড তৈরি করা হচ্ছে না, বরং নির্দিষ্ট করে পরিকল্পনার মধ্যে নিয়ে যাওয়া হবে, এবং সেটা ধাপে ধাপে। ফুটবল বিশ্বকাপের আগে প্রতিটি দেশই ভুগছে চোট সমস্যায়। প্রত্যেকে নিজের মতো করে সমস্যা সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে চাপ কমছে না। ব্রাজিলের অবস্থা যেমন, ডিফেন্ডার এদের মিলিতাও খেলতেই পারবে না প্রতিযোগিতায়। অনিশ্চয়তা রয়েছে জিনেদিন জিদানের পুত্র লুকাকে নিয়েও। জার্মানির দল ঘোষণায় পিছিয়ে দেওয়া হয়েছে। জিদানের ছেলে লুকা স্পেনের 2য় ডিভিশনে খেলে গ্রানাডার হয়ে। তিনি গোলকিপার। আলমিয়ারের বিরুদ্ধে ম্যাচের বিপক্ষের এক ফুটবলারের সঙ্গে তার সংঘর্ষ হয়, তাকে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। জানা যাচ্ছে বাকি মরশুমে তিনি আর খেলতে পারবেন না। যদি অস্ত্রোপচার করতে হয় তাহলে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ হয়ে যাবে। কলকাতার ডায়েরি। সমাজ মাধ্যমে একটা পোস্ট গিয়ে জল্পনা সূত্রপাত, তাতে লেখা দ্য লাস্ট ডান্স মে 2026, শেষ লড়াই। অস্কার ব্রুজোর এই পোস্ট যে আগামীর বার্তা বহন করছিল তারই আভাস ছিল। নিজেই তাতে শিরমোহর দিলেন ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ। 31 মের পর লাল হলুদ কোচের পদে আর তিনি থাকবেন না ঘোষণা করলেন। আইএসএল এ বুধবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ, তারপর আর 3টে ম্যাচের মধ্যে রয়েছে কলকাতা ডার্বি। এই পরিস্থিতিতে দায়িত্ব ছাড়ার ঘোষণা কি কতটুকু তাড়াতাড়ি করে ফেললেন অস্কার, যদিও তিনি মনে করছেন ঘোষণার এটাই সঠিক সময়। লিগে আমাদের আর 4 ম্যাচ বাকি, তারপর আর কোচের দায়িত্বে থাকবো না। 31 মে ইস্ট বেঙ্গলের কোচ হিসাবে আমার শেষ দিন। লিগে আমাদের অবস্থান ভারতীয় ফুটবল ঘিরে অনিশ্চয়তা বা আর্থিক বিষয়ে অসন্তুষ্ট হওয়ার জন্য নয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। রিহাব শেষ করে মোহনবাগানের মূল দলের সঙ্গে ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন আপুইয়া। বল পায়ে প্রস্তুতি শুরু করেছেন এই মিজো মিডিও। শুরুতে রন্ডো এবং তারপর পাসিং ড্রিল করেন তিনি। অনুশীলনের শেষ 8 ঘন্টা ম্যাচ প্র্যাকটিসের সময় ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে সাইড লাইনে দৌড়ান। এফসি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচে শুরু থেকে খেলতে পারবেন কিনা তা আগামী কয়েকদিনের অনুশীলনেই স্পষ্ট হবে।
বাংলার কোচ হতে আগ্রহীদের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল সিএবি ছক ভেঙে। সংস্থার ইতিহাসে কখনো এভাবে বিজ্ঞপ্তি জারি করে কোচের পদপ্রার্থী আবেদন করতে বলেনি বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। কারা আবেদন করেছেন তা দেখে তালিকা তৈরি করবে সিএবি। প্রায় 80 জন আবেদন করেছেন। সেই আবেদনকারীদের মধ্যে রয়েছে চমকে ওঠার মতো কিছু নাম, যাদের মধ্যে রয়েছেন বিদেশি কোচরাও। এর আগে সৌরভ গাঙ্গুলির উদ্যোগে ভিশন 2020 প্রকল্পে বাংলার পেস বোলিং এর পরামর্শদাতা হিসেবে ওয়াকার ইউনুস এবং স্পিনারদের মেন্টর হিসেবে মুত্তাইয়া মুরলিধরনের মতো কিংবদন্তি কাজ করেছেন। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।